I'm really sorry. I'm very late today. Very late. Very sorry. Yes. Manik. Buinar Doctor. Yes, my dad. Good friend. Very late evening. Very sorry. Let me go straight to your questions. Your questions and suggestions are last week আমি আজকে বাংলাতেই করি কি অমৃতা অমৃতা সরকার অমিতাভ ভাস্বর আজ বাংলাতেই করি গত সপ্তাহে ইংরেজিতে খুব বোধহয় এক ভাই তো প্রশ্ন করেছে এত রেগে গেছেন কেন রেগে গিয়েছিলাম কেন বা রেগে যাই কেন খুব দুঃখ হয় তাই এই দুঃখটা হচ্ছে নিজের রূপে এখনো আফটার সো কল্ড ট্রান্সফার অফ পাওয়ার নাকি ইন্ডিপেন্ডেন্স 70 ইয়ার্স পরও আমাদের লেভেল অফ দ্য ইন্টেলিজেন্সিয়া অ্যান্ড দ্য ক্রিটিক্যাল অ্যানালাইসিস এটা দেখে এবং কাদেরকে আমরা সমাজে ইন্টেলেকচুয়াল বলি কাদের কথা শুনি সেই তাদের লেভেল দেখে মনে হয় আমরা কোথায় আছি সেটা আজকে বলবো একটু তার আগে কয়েকটা কথা বলে আমি পরে আলোচনা করব আজকে এই নেতাজি নিয়ে যারা দাবি করছে গবেষণা করছে ওদের আমি কতগুলো ক্যাটেগরিতে ভাগ করেছি কতগুলো টাইপসে ভাগ করেছি তাদের ক্যারেক্টারিস্টিক্স কি এটা নিয়ে কিছু কথা বলবো ভাস্বর চোখের আলো ভাস্বর দাস ওকে সৈকত একটা জিনিস বলেছে টু ড্যামেজ দ্য ইমেজ অফ মিস্টার ইন্ডিয়া নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যারেক্টার অ্যাসাসিনেশন পার্মানেন্ট প্যারালাইসিস অফ ইন্ডিয়া ইন দ্য ওয়ার্ল্ড সিনারিও ওকে কথাটা এক অর্থে ভীষণ সত্যি কারণ এক একটা দেশ জেগে ওঠে একটা জাতি জেগে ওঠে তার একটা আইকনকে সামনে রেখে আজকের ইউএসএ দাঁড়িয়ে গেছে ওয়াশিংটনকে সামনে রেখে ওয়াশিংটন তাদের আইকন এবং সব দেশে ইভিন চায়না তাদের মাও মেবি উইথ সাম ডিমেরিটস বাট মাও টু দেম মাও হ্যাজ বিল্ড আপ দ্য নেশন আইকন এমনি করে যেমন ভিয়েতনামে সেখানে হোচিমিন বিভিন্ন দেশে এক একটা আইকনকে ধরে এক একটা জাতি জেগে ওঠে ভারতবর্ষের সামনে রুলিং পার্টিগুলো যে সমস্ত লোকগুলোকে তুলে ধরার চেষ্টা করে আইকন সে আইকনগুলোকে নিয়ে আমরা এগোতে পারবো না এবং যে আইকনগুলোকে রাখা হয়েছে তা যদি আমরা ফলো করি তো এই দেশটা আরো ভাগ হয়ে যাবে আরো দুর্বল হবে বিশ্বের কাছে আমাদের আরো আরো নিচু হয়ে যেতে হবে যে মানুষটাকে আমরা আইকন করতে পারি সেটা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র আর এই মুহূর্তে ভারতবর্ষের সামনে আর কোনো আইকন নেই হি ইজ দ্য অনলি ওয়ে ইনি ভারতবর্ষের অনলি ভবিষ্যৎ এখন তার চরিত্রকে ছোট করা যায় তাহলে ভারতবর্ষের মধ্যে যারা দেশের শত্রু আর যারা বাইরের শত্রু তাদের পারপাসটা সার্ভ হবে কারণ যে মানুষটা সামগ্রিকভাবে দেশের মুক্তির জন্য অখণ্ড ভারতবর্ষের মুক্তির জন্য বেরিয়ে গেছে দেশ থেকে
এবং প্রতিজ্ঞা করেছে যতদিন না পর্যন্ত দেশের পূর্ণাঙ্গ মুক্তি হয় ততদিন তিনি বিবাহ করিবেন না। এবং সেই মানুষটা নাকি বিদেশে গিয়ে বিবাহ করেছেন। এই যে একটা, এতে হয় কি আইকনটার গায়ে যাই হোক ইমেজটা অনেক ডাইলুট করে যায়, এবং এই ডাইলুটেড ইমেজ নিয়ে একটা জাতি খুব বেশি এগোতে পারে না। এবং কারণ এই আইকনের সঙ্গে তার জনগণের যে মনের যোগটা অনেক দুর্বল হয়ে যায়। এইটা কনস্পিরেটররা খুব ভালো করে বোঝে। আরেকটা জিনিস, সুতরাং সৈকত তুমি এটা ঠিকই বলেছো। এবার তারপরে যে আরেকজনের সাজেশন করেছে, এটা আমি বহুবার আলোচনা করেছি। আরেকটা জায়গা আরেকটা মন্তব্য করেছে শান্তনু চৌধুরী, দি ফ্যাক্টস উইথ এভিডেন্স মাস্ট বি পুট ফরওয়ার্ড টু এভরিওয়ান ইন দ্য ওয়ার্ল্ড লিভিং অ্যাজ ইন্ডিয়ান্স। এই জায়গাটাই আসি আমি। শান্তনু, এইটাই তো ট্র্যাজেডির জায়গা। দেখো, আজকে এই মুহূর্তে তোমার সামনে কিছু লোক দাঁড়িয়ে আছে যারা নেতাজি বিশেষজ্ঞ, এবং তারা মিডিয়াতে, টেলিভিশন মিডিয়াতে তারা অনেক কথা বলছে। তারা কোন ক্যাটেগরিতে পড়ে? টাইপ 1, একটা টাইপ 1, 2, 3 আমি পরপর বলে যাচ্ছি। একটা গ্রুপ তারা প্রচার করে নেতাজি সুভাষচন্দ্র মারা গেছেন ওই প্লেন ক্র্যাশে, আর তিনি বিবাহিত। আরেকটা জিনিস রিসেন্টলি তারা নতুন আবিষ্কার করেছে, নাকি ছায়ের ডিএনএ টেস্ট হয়। এই একটা গ্রুপ, তারা নাকি বুদ্ধিজীবী, এবং তারা প্রিন্টেড মিডিয়াতে এবং অডিও মিডিয়াতে কিন্তু খুব প্রমিনেন্ট জায়গায় আছে। কেন আছে? এবং এই যে লোকগুলো যারা প্রচার করে এরকম বুদ্ধিজীবী, সমাজে এরা বুদ্ধিজীবী হিসেবে মিডিয়ার কাছে প্রজেক্টেড হয়, এবং জনগণ এদেরকে বুদ্ধিজীবী হিসেবে চেনে। জনগণ তাদের সম্বন্ধে কত কুৎসিত ভাষায় কথা বলে বা কিভাবে বিদ্রুপ করে, এটা তো আর সবাই সামনে বলা যাবে না, কিন্তু তারা প্রজেক্টেড হয়, দে আর ডোমিনেটিং দ্য সিন। এবার দেখো, যারা প্রচার করে এবং যাদেরকে মিডিয়া স্ট্যাম্প দেয় বুদ্ধিজীবী হিসেবে, যারা প্রচার করে প্লেন ক্র্যাশে মারা গেছে, তারা কিন্তু একটা কথাই বলে। ডক্টর ইয়োসিমি সেই কথা বলেছেন, ডক্টর সুরুতা সেই কথা বলেছেন। তো এরা কিন্তু কখনো ডক্টর ইয়োসিমি কতবার কত রকম কথা বলেছে এই কথাটা কিন্তু পিক আপ করে না। কারণ সেই যে ডিফারেন্ট স্টেটমেন্টস এট ডিফারেন্ট টাইমস, ডক্টর ইয়োসিমি বলছি সিআইসি এবং সিআইটিজিআইসির কাছে 1945-46 বক্তব্য রেখেছে, তারপরে শাহনাজ খান কমিটির কাছে, খোসলা কমিশনের কাছে, এবং আমাদের জাস্টিস মুখার্জি কমিশনের কাছে আমার সামনেই তো সাক্ষ্য রেখেছে। এই সমস্ত সাক্ষ্যগুলোকে যদি সামনে তুলে ধরা হয়, তাহলে যে কন্ট্রাডিকশনস গুলো চলে আসবে, এতে কিন্তু অটোমেটিক্যালি তাদের বক্তব্যটা ডিমোলিস্ট হয়। এবং যেহেতু এই বক্তব্যগুলো, পরের বক্তব্যগুলো তাদের থিওরিকে ভেঙে ফেলবে, ডিস্ট্রয় করে ফেলবে, ভেরি ইন্টেলিজেন্টলি, ভেরি কানিংলি তারা কিন্তু সেগুলো পিক আপ করে না। এই হচ্ছে যে লেভেল অফ ইন্টেলিজেন্স এবং লেভেল অফ অনেস্টি অ্যান্ড স্কলারশিপ। এরাই কিন্তু সমাজে পুজো পায় অ্যাজ ইন্টেলেকচুয়ালস। আবার বিয়ের গল্প যারা করে, এই গ্রুপটাতে বিয়ের গল্পও করে, এবং বিয়ের গল্প মোটামুটি টাইপ এ বললাম, বি, সি সবগুলোই একটা কতগুলো কমন ক্যারেক্টারিস্টিক্স আছে। আমি বলে রাখি, একটা গ্রুপ হচ্ছে তারা বিশ্বাস করে বিয়ে হয়েছিল আর প্লেন ক্র্যাশেই মারা গেছেন, আবার ডিএনএ নাকি ছায়ের টেস্ট হয়, ছায়ের ডিএনএ টেস্ট হয়। আরেকটা গ্রুপ হচ্ছে, সেটা হচ্ছে তারা হচ্ছে প্লেন ক্র্যাশে মৃত্যু হয়েছে বিশ্বাস করে না, কিন্তু বিয়েটা বিশ্বাস করে, এই একটা গ্রুপ। আরেকটা গ্রুপের সে বুদ্ধিজীবী, রাশিয়াতে স্টালিনের কারাগারে মারা গেছেন, অথবা আবার অবলিক দিয়ে বলে সেখানে তার একটা আন্ডার ডিউরেস তার মৃত্যু হয়েছে। এই একটা বুদ্ধিজীবী গ্রুপ। আরেকটা বুদ্ধিজীবী, তারাও কিন্তু বিয়ে বিশ্বাস করে, বিয়ের কথা বলে। আরেকটা গ্রুপ আছে তারপরে, না উনি ভারতবর্ষেই এসেছিলেন, উনি একটা গ্রুপ তো আছে শোলমারি, তারপরে শোলমারি থেকে তার অনেক ইতিহাস, একটা শোলমারি গ্রুপ আছে। আরেকটা আছে
ফৈজাবাদে উনি ফৈজাবাদেই মারা গেছেন, এবং তারা আবার বিয়েও বিশ্বাস করে, বিয়ের গল্পও লেখে। এরা সব বুদ্ধিজীবী, এরা সবাই বুদ্ধিজীবী। এবার এই বুদ্ধিজীবিত্বের ক্রাইটেরিয়া গুলো আমি দেখছি, এরকম সব বুদ্ধিজীবী। দেখুন, দ্বিতীয় গ্রুপটা, প্রথম গ্রুপের কথা বললাম আমি, আর প্রথম গ্রুপের সব থেকে বড় প্রোপাগান্ডার মিডিয়াটা কোথায়? এবিপি, আনন্দবাজার পত্রিকা গ্রুপ, বঙ্গদেশের সব থেকে ভেরি মাইটি, ভেরি রিচ মিডিয়া। তাদের একটা জিনিস বলে রাখি, ইতিহাসের দিক থেকে 2000 দশকে আনন্দবাজার পত্রিকা যখন আস্তে আস্তে রাইজ করছে, তখন দুজন ব্যক্তির জন্য, একজন হচ্ছেন সুরেশচন্দ্র মজুমদার, যিনি হচ্ছেন অ্যাকচুয়ালি থিঙ্ক ট্যাঙ্ক, আনন্দবাজার পত্রিকার প্রথম যুগের থিঙ্ক ট্যাঙ্ক, আর সরকার বাড়িয়া, এই তাদের অর্থ এই নিয়ে। আর এই পত্রিকা সঙ্গে নেতাজি সুভাষচন্দ্রের একটা হচ্ছে, এই পত্রিকা কিন্তু রাইজ করেছে সুভাষচন্দ্রকে প্রজেক্ট করার জন্য। আবার সুভাষচন্দ্রের কিন্তু এটা সুবিধাও হয়েছিল, কারণ তার একটা মিডিয়ারও প্রয়োজন ছিল। পরবর্তীকালে সেই আনন্দবাজার পত্রিকা একটা বড় ইম্পর্টেন্ট রোল প্লে করেছে। তখন মজুমদার এবং সরকার দুজনেই বেঁচে ছিলেন। যখন এলগিন রোডের বাড়ির 1/4 অংশ, যখন, কারণ ওই বাড়ির বাবার একটা 1/4 সুভাষচন্দ্রের নামে ছিল, এইটা উনি তো পলাতক, ক্রিমিনাল কেস, দেশদ্রোহী, এইভাবে এই সময় ওই বাড়ির 1/4 কোর্ট অকশনের অর্ডার দেয়। সেই অকশনের সময় যদি এটা বাইরে চলে যেত, তাহলে এটা খুব বাজে অবস্থায় পড়ত। সেই সময় কিন্তু এই 1/4 বাড়ি কেনার মতো আর্থিক অবস্থা বসু বাড়ির আর 3 ভাইয়ের ছিল না। এই সময় কিন্তু সাহায্য করেছিলেন সরকার, আনন্দবাজার সরকার এন্ড মজুমদার। ওরা ওইটা অকশনে কিনে নিয়েছিল, এবং পরে আবার কিন্তু বসু বাড়িকে ওটা আবার গিফট করে দেয়। একটাই শর্ত ছিল যে এইখানে সুভাষচন্দ্রের নামে রিসার্চ সেন্টার হবে। এটা মহান কাজ। পরবর্তীকালে ইতিহাস দেখবেন, এই রিসার্চ সেন্টারের প্রথম কিন্তু সব থেকে বড় রোলটা প্লে করেছিল বোসবাড়ির তরফ থেকে অমিয় বোস। এই অমিয় বোস কিন্তু তারই পরে, এবং সেই সময় কিন্তু সত্য বক্সী, আর.সি. মজুমদার, এদের একটা যৌথ প্রচেষ্টায় রিসার্চ ব্যুরো অনেকটা এগিয়ে যায়। প্রথম যুগের কাজটা কিন্তু রিসার্চ ব্যুরোর কাজটা এদের দিয়ে। পরবর্তীকালে একটা অদ্ভুত নাটকীয় টার্নে এই অমিয় বোস কিন্তু লাথি খেলো তার নিজের ভাইয়ের কাছ থেকে। তার ভাইয়ের নাম ডক্টর শিশির বোস। এইটা একটা বড় রহস্যের জায়গা। কেন সেই লাঠিটা তিনি মারলেন, লাঠিটা উনি খেয়ে কেন ভাইয়ের কাছে লাথি খেয়ে তাকে বেরিয়ে আসতে হলো, এটা একটা খুব রহস্যের জায়গা। কি এমন প্যাঁচে তিনি পড়ে গেছিলেন, কি এমন রহস্যের, সেটা একদিন আলোচনা করেছিলাম সামান্য, আমি পরে আবার আলোচনা করব। এইভাবে আনন্দবাজার পত্রিকা রিসার্চ ব্যুরোর একটা যোগাযোগ। এবং পরবর্তীকালে কংগ্রেস যখন রিসার্চ ব্যুরোকে কিনে নিল, একদম শিশির বোসকে দিয়ে তাদের একটা সৃষ্টি হলো। আনন্দবাজার পত্রিকা পুরোপুরি কংগ্রেসী পত্রিকা হলো। এইবার সাথে পরের যুগ থেকে আস্তে 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 নেতাজির নামে কলঙ্ক রটনার একটা মিডিয়া তৈরি হলো। কারণ এই কলঙ্ক রটনার জন্য একটা হিউজ ফান্ডিং হয়েছে, প্রচুর ফান্ডিং হয়েছে। আপনারা যদি ভিয়েনা ফাইলস অন এমিলি অনিতা ডিক্লাসিফাইড যেটা হয়েছে, লাইন বাই লাইন পড়বেন, দেখবেন কিভাবে পেপারস তৈরি হয়েছে। সেখানে দেখবেন আপনি, এরা তো বিয়ের গল্প বলে, কিন্তু কেউ এটা পিক আপ করে না কেন এদের বাড়ি থেকেই 3টে ডিফারেন্ট ইয়ার্স অফ ম্যারেজ। কারণ এই 3টে ইয়ার অফ ম্যারেজ এলে থিওরিটা ক্র্যাশ করে যাবে। সুতরাং এদের থিওরি যেহেতু ফিট করবে না, যে ইতিহাসের যে মেটেরিয়ালস গুলো ওদের ইতিহাসে সাপোর্ট করবে না, সেইগুলো ওরা কিন্তু পিক আপ করবে না, ওরা খুব কানিংলি অ্যাভয়েড করে যাবে। কেন আজকে ভিয়েনা ফাইলসের এমএলির বিভিন্ন ছবি, কয়েকটা ছবি দেখবেন আপনারা, অসাধারণ, যেন হলিউড সুন্দরী, আবার কত নাগ ভোঁতা কিছু সুন্দরী বিভিন্ন পাবেন আপনারা, খুব ভালো করে দেখবেন। আর ভারতবর্ষ দেখবেন 3 ভাই,
অশোক বোস তার আঙ্কেল নিয়ে বই লিখেছে, অমিয়বাবু তো বই লিখেছেন, ইভিন শরৎবাবু বই, সুশীল বাবু বই লিখেছেন। দেখবেন বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের এমএলএর ছবি। কিন্তু এই ডিফারেন্সটা কেন, এটা কিন্তু বোস বাড়ির লোক জবাব দেবে না। আর কেন তিনবার, একবার 1941-এ বিয়ের গল্প, একবার 1942-তে গল্প, একবার 1930, এইগুলো যেহেতু ওদের স্টোরিকে ডেভেলপ করবে না, হেল্প করবে না, তাই এইগুলো ওরা নিয়ে ডিসকাস করবে না, এগুলো থেকে দূরে সরে থাকবে। এই হচ্ছে ওদের মোরালিটি, এই ওদের এই ওদের এই ওদের এই নাকি ওরা নাকি স্কলার। এবং এবং মিডিয়াও এদেরকে পছন্দ করে, কারণ টাকার খেলা। এবার দেখুন আরেকটা গ্রুপ হচ্ছে তারা তারা যেটা অমিয় বোস গ্রুপ, তারা প্লেন ক্র্যাশ বিশ্বাস করে না। গুড। আবার দেখুন এই যে গ্রুপটা কিন্তু যে মুহূর্তে ফৈজাবাদের ইতিহাসটা আস্তে আস্তে এগিয়ে আসছে, এই গ্রুপটা কিন্তু দেখবেন প্রথম গ্রুপের কাছাকাছি আসছে। এই দ্বিতীয় গ্রুপ কখনো দেখবেন চিরকালই এই ডিএনএ টেস্টের অ্যাসেড এগেনস্টে ছিল। এখন দেখুন আস্তে 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 কিন্তু এই গ্রুপ এর সঙ্গে গ্রুপ বির কিন্তু কাছাকাছি আসছে। এটা মনে রাখবেন, আমি 1 বছর ধরে কিন্তু বলে আসছি ওরা কাছাকাছি আসবে। যত আস্তে আস্তে ফৈজাবাদের চ্যাপ্টার ইতিহাসটা, গুমনামি বাবার, ভগবানজি, মহাকালের ইতিহাসটা আস্তে আস্তে বেরিয়ে আসবে, এরা কাছাকাছি আসবে। এছাড়া কোনো পথ নেই ওদের। কারণ এই যে সত্যটা আস্তে আস্তে বেরিয়ে আসবে, এটা সামনাসামনি দাঁড়িয়ে ফেস করার মতো মুরদ এদের নেই। সুতরাং এদেরকে আস্তে আস্তে এই দুটো গ্রুপকে কাছাকাছি আসতে হবে। আর তার কারণ আরেকটা আছে, কারণ যত কলঙ্কগুলো, টাকার খেলা, নেহেরু গান্ধীদের সঙ্গে টাকার খেলা, এই দুটো ফ্যাকশনের, এবং বিয়ের গল্পটাকে প্রচার করতে যে বিপুল টাকা খেয়েছে এরা, এই ইতিহাসগুলো আস্তে আস্তে বেরিয়ে আসবে। অনেকটাই বেরিয়ে এসেছে। আপনারা যদি প্লিজ ওই ফাইলসগুলো দেখেন, ক্লাসিফাইড ফাইলসগুলো, এবং এমিলি অনিতার ফাইলস যেগুলো ভিনা থেকে বেরিয়ে এসেছে, অন্তত 4টে ফাইল ভালো করে দেখুন, অনেক তথ্য বেরিয়ে আসবে। এগুলো নিয়ে পরে আরো স্পেসিফিকলি আলোচনা করব। এবার আসছি, আর এরা দেখুন যে অনিতা ঘুরে বেড়াচ্ছে, ফাইলস তার মায়ের নামটা কি রেখেছেন? তার নিজের নামটা কি, মায়ের নামটা কি, মায়ের জন্মের সময় তার অ্যাড্রেসটা কোথায়, ভালো করে স্ক্রুটিনি করে দেখুন। আর টাকা নিয়ে খেলা, টাকার খেলা, এগুলো তো পরপর ভালো করে দেখুন, এগুলো নিয়ে পরে আলোচনা করব। আর একটা গ্রুপ তারপরে বেরিয়ে এসছে, সেই গ্রুপটা হচ্ছে মাঝে বেরিয়েছিল শোলমারি গ্রুপ। শোলমারির ফাইলস বহু আগে ডিক্লাসিফাইড হয়ে গেছে। শোলমারিটা আবার বলে রাখি, শোলমারি হচ্ছে অ্যাবসলিউটলি ভারতবর্ষের নেহরুর সময়ের থেকে টপ ইন্টেলিজেন্স দিয়ে তৈরি করা একটা ডিজাইন। যে টপ, এই যে স্টুডেন্টের সামনে এখন বলছেন না একটা কথা, যে টপ ইন্টেলিজেন্স, তখন মল্লিক সাহেব ছিলেন, তখন ইন্টেলিজেন্সের চিফ ছিলেন, তিনি নেহরুর খুব কাছের লোক ছিলেন, তাকে দিয়ে একটা ডিজাইন তৈরি হয়েছিল। সেই ডিজাইনটা হচ্ছে এই ডিজাইন। আর একটা জিনিস, এখনো পর্যন্ত অনেক ক্ষেত্রে আমি আবার বলছি, সুরেশ স্বামী অসাধারণ ব্রিলিয়েন্ট মানুষ, ভেরি ইন্টেলিজেন্ট পার্সন, অনেক পড়াশুনো, কিন্তু তিনি সবটাই সত্যি জানবেন, ঠিক জানবেন, এটা মনে করার কোনো কারণ নেই। এটা নিয়ে তার ডেডিকেশন নেই, এ নিয়ে তার অনেক অগাধ পড়াশুনো নেই। যখন পড়াশুনো করতে পারেন তখন তিনি বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি তিনি যেটা বলছেন, কিছু কথা ওনার কথার মধ্যে সত্য আছে, কিছু কথা ওনার কনফিউজড। আর যেহেতু উনি অসাধারণ পণ্ডিত মানুষ, উনি কনফিডেন্টলি কথা, উনি ভেবেছেন বোধহয় উনি অনেক কিছু জেনে গেছেন। মুশকিলটা হচ্ছে ভবিষ্যতে ওনার অনেক ভুল ভাঙবে, কারণ একটা গুণ, উনি অনেস্ট। সুতরাং তথ্য ওনার সামনে এলে পরে যখন সময় পাবেন, অনেক তথ্য ওনার চোখের কাছে গেলে, কানের কাছে গেলে ওনার ভুল ভাঙবে। এবার আমি আবার বলছি, শোলমারিটা ছিল অ্যাবসলিউটলি গভর্নমেন্ট অফ ইন্টেলিজেন্সের ডিজাইন। এটা এই ডিজাইনটা করা হয়েছিল মহাকাল ভগবানজিকে ট্র্যাপ করার জন্য, তাকে ইরিটেট করার জন্য। কারণ এই জায়গাটা একটা ভয়ঙ্কর জায়গা, তাকে ট্র্যাপ করা, তাকে ইরিটেট করা। এই ট্র্যাপে তিনি যদি এক্সপোজড হয়ে যান, তাহলে নেহেরু জিত। আবার বলে রাখি, শোলমারি ফাইল
নিয়ে আমি ডিসকাস করেছি কয়েক বছর আগে, ফাইল ধরে ডিসকাস করেছি, আবার বলছি আজকে। শোলমারি ইস্যু ভারতীয় ইন্টেলিজেন্সের একটা টপ ডিজাইন ছিল। এবার আরেকটা আসছি আমি, তারপর আরেকটা গ্রুপ তৈরি হয়েছে, সেইটা রাশিয়ায় উনি মারা গেছেন। আইদার তত্ত্বটা হচ্ছে উনি জেলে আন্ডার অত্যাচার, অথবা একটা ন্যাচারাল ডেথ আন্ডার ডিউরেস, এই একটা তত্ত্ব। আর কারণটা হচ্ছে এই তত্ত্ব ডিজাইন করার প্রয়োজন হয়ে পড়েছিল। তার কারণ দুটো জিনিস। কারণ পেনক্রেসের তত্ত্বটা আর বাঁচিয়ে রাখা যাচ্ছে না, এত তথ্য এসে গেছে বিভিন্ন কান্ট্রি থেকে এবং ইন্ডিয়া থেকে, প্লাস ডিক্লাসিফিকেশনস অফ ডিফারেন্ট ফাইলস ফ্রম ডিফারেন্ট কান্ট্রিজ, পেনক্রেসের তত্ত্বটাকে বাঁচিয়ে রাখা যাচ্ছে না। তার একটা এবার যখন এই লাইন, ডিফেন্স লাইনটা চলে যাচ্ছে, একটা সেকেন্ড ডিফেন্স লাইন তৈরি করা, সেটা হচ্ছে রাশিয়া তাকে মেরে ফেলা। রাশিয়া মেরে ফেলা হচ্ছে, তাহলে অ্যাটলিস্ট রাশিয়ায় উনি মারা গেছেন, আমরা কি করব? উনি তো আমাদের খবর দেননি, আমরা কিছু খবর পেলে কিছু করতাম বাপখানা। আর স্ট্যালিন তো খুব খারাপ লোক ছিল, তিনি অনেক লোককে ওনাকেও মেরেছেন, অত্যাচার করেছেন, এই আর্গুমেন্টটা। আর যেহেতু সেই কমিউনিস্ট রাশিয়া ভেঙে পড়েছে, অ্যাজ ইফ আজকে রাশিয়া আফটার পারস্ট্রাইকে তাদের কোনো দায়িত্ব নেই, আর যেন আজকের ভারতবর্ষের সঙ্গে ওদের কান্ট্রির কোনো রিলেশনসে স্ট্রেন হবে না। সুতরাং ওই কমিউনিস্ট কারাগারেই তাকে শেষ করে দেওয়াটা আরেকটা সেকেন্ড লাইন তৈরি হলো। যদিও যারা কথাগুলো বলছে, তার কারণ রাশিয়ায় যে সুভাষচন্দ্র গেছিলেন, এই তথ্যকে আর লুকোনো যাচ্ছে না, এই তত্ত্বকে লুকোনো যাচ্ছে না, এই তত্ত্ব বিভিন্ন ফাইলস থেকে তথ্যতে বেরিয়ে আসছে। সুতরাং ওইখানেই মেরে ফেলাটা, তো দেখুন সবাই কিন্তু মেরেই ফেলছে, কারণ মেরে ফেলার বাইরে মানে ঠিক শকুনের যেমন দৃষ্টি, শকুনের দৃষ্টি হচ্ছে সেই ব্রিটিশ যুগ 1942 থেকে ওনাকে মেরে ফেলার চেষ্টা হয়েছে, 42-তে মেরে ফেলা হলো, তারপরেও মেরে ফেলা হলো 43-তে, আবার প্রতিবারেই শুধু শুধু এনাকে যেন মরতেই হবে, মরতেই হবে, এ এক ট্র্যাজেডি। সবাই মেরে ফেলার কথা, শুধু মরে যাচ্ছে, শুধু একটাই দাবি, ডকুমেন্টস গুলো বেরিয়ে আসুক। কি পাবেন ডকুমেন্টস গুলো? কি চাইছেন? যে ওনার ওই লাস্ট মোমেন্টস, লাস্ট ডেজ দিয়ে বই লিখবেন, তো অথার হবেন, স্কলার তো আপনারা। তার কারণটা হচ্ছে কি জানেন, দুর্ভাগ্য হচ্ছে পৃথিবীতে আমরা কোনো একটা মিস্ট্রিকে বা কোনো একটা বিজ্ঞানের তত্ত্বকে অতটুকুই বুঝতে পারি যতটুকু আমার ইন্টেলিজেন্স। আর আমরা এত স্টুপিড, এত অ্যারোগেন্ট যে আমার জানার বাইরে, আমার ইন্টেলিজেন্সের বাইরে, আমার বোধের বাইরে, আমার সেন্সের বাইরে একটা বিশাল বিশ্ব ব্রহ্মাণ্ড আছে, সত্য আছে। সেইটাকে স্বীকার করতে আমাদের বড় লজ্জা। কারণ সেই লজ্জাটা কেন? কারণ আমি জানি না, এই কথা বলার মতো হিম্মত আমাদের মতো অনেক স্টুপিড সিটিজেন। কারণ বেসিক্যালি মেজরিটি পিপল ইন দিস ওয়ার্ল্ড, in this country particularly, we are stupids. বাট নিজেকে স্টুপিড বলাটা খুব আঁতে লাগে, ইগোতে লাগে। আর আমি অনেক কিছু জানি না, আমি কিছু বুঝি না, এই কথা নিজেকে নিজে বলার মতো সৎসাহস আমাদের নেই। কারণ বিশ্ব ব্রহ্মাণ্ডের অনেক সত্য আমার সেন্সের বাইরে, আমার বোঝার বাইরে, আমার ইনফরমেশনের বাইরে, আমার পড়ার বাইরে, জানার বাইরে, আমার অনুভূতির বাইরে। এই চরম সত্য কথাটা আমাদের স্বীকার করতে বড়ই লজ্জা। এই লজ্জা চিরকাল ছিল, যুগে যুগে। কারণ ব্রুনোর যুগে ব্রুনো যে কথাগুলো বলেছিল, সেই সত্য কথাগুলো কার স্বার্থে আঘাত লেগে? সে সময় সমাজের নেতাদের আঘাত লেগেছিল, তারা ক্ষুব্ধ হয়েছিল কারণ স্বার্থে আঘাত লেগেছিল। আর জনগণ তাদের কথা বুঝতে পারেনি, ফলে ওই স্বার্থান্বেষী গোষ্ঠীর সঙ্গে জনগণের আতাত করতে অসুবিধা হয়, ব্রুনোকে ওরা পুড়িয়ে মেরেছিল। সক্রেটিস যে কথাগুলো বলেছিল ভীষণ সত্যি কথা, পরবর্তীকালে মানুষ বুঝেছে, সেই যুগের জনগণ বুঝতে পারেনি। আর সেই যুগের নেতাদের স্বার্থাঘাত লেগেছিল, ফলে ওই নেতাদের সঙ্গে ওই জনগণের আতাত তৈরি হলো। তাতে সক্রেটিসকে বন্দি করে বিষপান করিয়ে মেরে ফেলতে অসুবিধা হয়। এই যুগে যুগে জিনিস ঘটেছে। যেদিন সুভাষচন্দ্র নেতাজি হলেন, তখন সেই দিন তিনি যে ডাক দিয়েছিলেন, যে সত্যি কথাটা বলেছিলেন, সেই সত্যি কথা আমরা মেজরিটি লোক বুঝতে পারি। আর তার যে ডাক,
সেই ডাকের যে সত্য, সেই সত্যে তখনকার যে স্বার্থান্বেষী পলিটিক্যাল গ্রুপগুলো, গান্ধী নেহরুজরা, কমিউনিস্টরা, তাদের স্বার্থ আঘাত লেগেছে। সুতরাং স্বাভাবিকভাবেই জনগণের বড় অংশকে তারা সুভাষচন্দ্রের বিরুদ্ধে নিজেদের পক্ষে ব্যবহার করেছিল। সুতরাং এটাই হচ্ছে ভারতবর্ষের ট্র্যাজেডি। যুগে যুগে সব দেশে এই ট্র্যাজেডি ফেস করতে হচ্ছে। আজও কিন্তু আমরা ইন্টেলেকচুয়ালি বা খুব যে উঁচু হয়েছি বা ক্রিটিক্যালি আমরা খুব অ্যানালাইসিস করছি তা কিন্তু নয়। আবার দেখুন, আমি আবার ফিরে আসি একটা কথাতে, ওই জায়গাটাতে আরেকটা গ্রুপ, ওই যে যারা রাশিয়ার তত্ত্ব, রাশিয়া রাশিয়া থেকে, আবার বলি, রাশিয়ার তত্ত্ব যারা খাওয়াচ্ছে, যিনি খাইয়েছেন, তার এপিডেভিটসের উপর ভিত্তি করেই তো আমরা রাশিয়া গেছিলাম চার্চেকাতে। তিনি এপিডেভিটসে যা বলেছেন ইংরেজিতে লিখেছেন, কারণ তিনি নাকি সেগুলো সব ট্রান্সলেট করেছিলেন রাশিয়ান ল্যাঙ্গুয়েজ থেকে। আমাদের কমিশনে কেউ অফিসিয়ালি, সরকারিভাবে, বেসরকারি কেউ আমরা রাশিয়ান ল্যাঙ্গুয়েজ জানতাম। ফলে আমরা কনফিউজড হয়েছি। আমরা সেখানে গিয়েছি, সেখানে গিয়ে আমরা আসল জিনিস দেখেছি, এবং সত্যিকারের রাশিয়ান ডকুমেন্ট একটা পাতাও সাবমিট হয়নি জাস্টিস মুখার্জি কমিশনে। এবং তারও পরে তিনি যে রাশিয়াতে তার মৃত্যুর তত্ত্ব প্রচার করে যাচ্ছেন, তা নিয়ে একটা পাতা, একটা লাইন তিনি সাবমিট করতে পারেননি। বাট এই তত্ত্বটা খানো হচ্ছে। কারণটা হচ্ছে একটাই সুবিধা হয়েছে, কারণ সুভাষচন্দ্র রাশিয়াতে প্রবেশ করেছিলেন, তার প্রচুর ডকুমেন্টস এসে গেছে। সুতরাং সেখানে আর যেহেতু তাকে ভারতবর্ষ আর দেখতে পায়নি সবার সামনে, সুতরাং এই প্রেক্ষাপটে রাশিয়ায় মেরে ফেলার গল্পটাকে সেল করাটা খুব ইজি হচ্ছে। এবার আসি, কারণ ভারতবর্ষে তিনি ফিরে এসেছেন এবং একটা বিশেষ পরিস্থিতিতে একটা পর্দার জন্য থাকতে বাধ্য হয়েছেন। এই চরম সত্যর দিকে মানুষের চোখ চলে যাবে যদি ওই তত্ত্বগুলোকে আমি দিয়ে আমি জনগণকে কনফিউজ না করি। কারণ ভারতবর্ষের সামনে অনেকগুলো 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 ইতিহাস, অনেকগুলো চ্যাপ্টার এখনো খোলা হয়নি। আমি বারে বারে একটা জিনিস বলি, দালাই লামার ভারতবর্ষ আগমন এ একটা আনরিটিন চ্যাপ্টার। এই জায়গাটা নিয়ে আমাদের স্কলাররা চিন্তা করেন, আমাদের বুদ্ধিজীবীরা চিন্তা করেন। এই আনরিটিন চ্যাপ্টারে কিন্তু একজন মহামানবের ছায়া আছে। বাংলাদেশ মুক্তিযুদ্ধ, সেখানে আছে একটা মহামানবের পদচারণা, তার ব্রিলিয়েন্ট রোল অ্যান্ড নাম্বার ওয়ান মোস্ট সিগনিফিকেন্ট রোল। তার উপর আজকে ভারতবর্ষের যে রাজনৈতিক পট পরিবর্তন যেটা ঘটে যাচ্ছে 92 পর থেকে, সেটাকে যদি ভালো করে বিশ্লেষণ করেন, এই যে একটা শক্তির অভ্যুদয় ভারতবর্ষের 200 বছরের মধ্যে, এই যে মাটি থেকে উঠে আসা একটা শক্তির অভ্যুদয়, এই অভ্যুদয়ের পেছনে একটা শক্তি কাজ করছে, একটা ব্যক্তিত্ব কাজ করছে, একটা ঐতিহাসিক ব্যক্তিত্ব। তিনি শুধু ভারতবর্ষের গ্রেটেস্ট নন, তিনি এই আজকের পৃথিবীর একটা বিস্ময়কর একটা ব্যক্তিত্ব। সেইটার দিকে কিন্তু আস্তে আস্তে মানুষের চোখ চলে যাবে। সেই জন্য মানুষকে কনফিউজ করে যে তথ্যগুলো আছে, সেই তথ্যগুলোকে তুলে বিশ্লেষণ করার থেকে মানুষকে বিরত করা। ফালতু জিনিস নিয়ে মানুষকে বিব্রত করো, কনফিউজ করো। এবার আসছি আমি, আরেকটা গ্রুপ এসে গেছে যে হ্যাঁ, উনি ফৈজাবাদেই ছিলেন, লুকিয়েই ছিলেন, আবার নাকি তিনি পাগল ছিলেন, বা ভালো সেল করবে কি পোস্ট ট্রমাটিক সাইকোলজিক্যাল ডিসঅর্ডার, পিটিএসডি, ভালো ভালো তথ্য। মানে এই কথাগুলো মানে সাবজেক্টের, যেমন আমি দেখছি এই যে আনওয়ার পত্রিকাতে, এবিপিতে নাকি এক্সপার্টরা কথা বলছে। দেখুন, ওরা ছায়ের ডিএনএ টেস্ট নিয়ে বারে বারে কথা বলছে, কিন্তু আনন্দবাজার পত্রিকার মুরদ হয়নি, সাহস হয়নি, সৎসাহস হয়নি, এটা মিনিমাম অনেস্টি। কারণ পশ্চিমবাংলায় এমন নয় যে ফরেন্সিক এক্সপার্ট নেই, ডিএনএ এক্সপার্ট নেই। কখনো দেখবেন গত কয়েক বছরে কিন্তু ওরা একটা ফরেন্সিক এক্সপার্ট, একটা ডিএনএ এক্সপার্টকে নিয়ে কিন্তু ওরা ডিবেট করলো না, ওরা প্যানেলে কাউকে আনলো না। যারা ডিএনএ শব্দের মানে জানে না, যারা অ্যাসের ডেফিনিশন জানে না, যারা অ্যাসের কম্পোজিশন জানে না, যারা ডিএনএ টেস্টের মোডা স্টেপস জানে না, তার ইন্ডিকেশন জানে না, কন্ট্রা ইন্ডিকেশন জানে না, তারা আসছে টিভির পর্দায় বসে বড় বড় লেকচার দিতে। আমার দুঃখটা এইখানে, আর জনগণ সেটা দেখছে। আমার রাগটা এইখানে। গোটা পৃথিবী কি দেখছে,
যে বাঙালি কোথায়, আজকে কোথায়। আরেকটা জিনিস, এই যে অধ্যাপক, কোথাকার ইতিহাসের অধ্যাপক, প্রেসিডেন্সি ছাত্র মানেই কি ব্রিলিয়েন্ট? কি হার্ভার্ডে দুটো ক্লাস নিয়েছে, কি পড়িয়েছে, ব্রিলিয়েন্ট হয়ে গেলেন? কোথায় আর.সি. মজুমদার, ব্রিটিশ যুগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, যাকে দিয়ে ইউনেস্কো হিস্ট্রি অফ ইউনিটি লেখাচ্ছে? তিনি কি বলছেন অন নেতাজি মিস্ট্রি? ইজ নট দ্যাট মোর ইম্পর্টেন্ট দেন দিস স্টুপিডস? হোয়াট ইজ সমর গুহের মতো একজন কত বড় ব্যক্তিত্ব, তিনি কি বলছেন? সুনীল দাস কি বলছেন? জাস্টিস রাধাবিনোদ পাল কি বলছেন? টোকিও ট্রাইব্যুনালে যে 12 জন জাজ ছিল ওয়ার্ল্ড ওয়াইড, ফ্রম দ্য ওয়ার্ল্ড, 3 জন তো এশিয়ান জাজ। আউট অফ দিস 3, জাস্টিস রাধাবিনোদ পাল, তিনি কি বলছেন অন দিস মিস্ট্রি, অন দিস প্লেন কেস? তার বক্তব্য ইম্পর্টেন্ট নয়? আমার রাগটা এখানে, দুঃখটা এখানে। আজকের ভারতবর্ষের মানুষ প্রিন্টেড মিডিয়াতে আর অডিওভিজুয়াল মিডিয়াতে কার কথা শুনছে? They are not listening to what Justice Radhavinoda Pal told. They are not listening to what historian R.C. Majumdar told. And R.C. Majumdar subsequently became the chairman of the drafting of the history of the national movement of the independence movement of this country. সে সময় উনি নিজে খোসলা কমিশনের এভিডেন্স দিয়েছেন। উনি সে সময় প্লেনক্রাশের, যখন পিএমও থেকে বলা হলো প্লেনক্রাশ হয়েছে, উনি পিএমও থেকে সমস্ত পেপারস গুলো নিয়ে দেখলেন, দেখেছেন, সাক্ষী দিয়েছেন। তাতে আমেরিকান পেপারস গুলো ছিল, কি দেখেছেন, কি বলেছেন? ইজ নট প্রফেসর আর.সি. মজুমদার ইজ ইম্পর্টেন্ট অন দিস ইস্যু? ইজ নট প্রফেসর সমর গুহ ইজ ইম্পর্টেন্ট? একটা জিনিস, আজকে অনেকে অনেক কথা বলছেন, তো অনেক কথা বলছেন, অনেকেই কথা বলছেন, কিসের ভিত্তিতে? শাহনওয়াজ খান কমিটি যদি না হতো, তার ডকুমেন্টস না থাকতো, জাস্টিস খোসলা কমিশন না হতো, জাস্টিস মনোরঞ্জন কমিশন না হতো, কোথায় থাকতো আজকের এই ফুটফুটানি? মেটেরিয়ালস ছিল, মেটেরিয়ালস ছিল বলে আজ কথা বলছেন। এই লোকগুলো কারা? জাস্টিস রাধাবিনোদ পালকে দিয়ে কলকাতার মানুষ এক বেসরকারি কমিশন করার যখন প্রতিজ্ঞা করলো, কারণ প্রেক্ষাপটটা ছিল নেহেরু কোনোভাবেই অফিসিয়ালি কোনো কমিশন বা কমিটি তৈরি করছেন না, কিন্তু ভারতের কলকাতা শহরের জনগণ ঠিক করলো জাস্টিস পালকে নিয়ে সামনে রেখে দে উইল হ্যাভ এ পিপলস কমিটি বা পিপলস কমিশন হুইচ উইল গো টু জাপান। এই কথাটা যখন নেহরুর কানে গেল, নেহরু রাতের ঘুম ভেঙে গেল। জাস্টিস পাল যদি কোনো কমিটি বা কমিশনের হেড হয়ে, মেবি এ পাবলিক কমিটি, যদি জাপান পৌঁছে যায়, তো সত্যি কথাটা বেরিয়ে যাবে। রাতারাতি উনি পাল্টি খাওয়া শাহনওয়াজকে নিয়ে উনি একটা কমিটি তৈরি করলেন। তারপরে জাস্টিস খোসলা, জাস্টিস খোসলা কার জন্যে? ইট ওয়াজ ফর প্রফেসর সমর গুহ, তার মুভমেন্টের জন্য। তিনি কি বললেন ইম্পর্টেন্ট নয়? জাস্টিস পাল কি বললেন ইম্পর্টেন্ট নয়? সেখানে কি এভিডেন্স গুলো ইম্পর্টেন্ট নয়? পরবর্তীকালে মনোজ মুখার্জি কমিশন কার জন্য? ইট ইজ ফর দ্য মুভমেন্ট বাই সুনীল কৃষ্ণ গুপ্ত। তিনি কি সারা জীবনে বলে গেছেন? তিনি কি এভিডেভিট করেছেন? জাস্টিস মুখার্জি কমিশনে কি কি এভিডেন্স এসছে? ইজ নট দ্যাট মোর ইম্পর্টেন্ট? আর হাইকোর্ট সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট গুলো কি বলছে? হাইকোর্ট সুপ্রিম কোর্টের ভার্ডিক্টে কখনো শাহনওয়াজ খান কমিটি বা খোসলা কমিটিকে মান্যতা দেওয়া হয়েছে কি? তাদের সেই ভার্ডিক্ট কি হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট কখনো গ্রহণ করেছে? আমার দুঃখ এইখানটাতে। বাংলার ইন্টেলিজেন্সিয়া বুদ্ধিজীবী ক্লাস কার কথা শুনছে, কি কথা শুনছে, কি পড়ছে? দুঃখটা এখানে, রাগটা এখানে। আসছি আরেকটা জায়গা, এবার আসছি আমি পরে আরেকটা গ্রুপ এখন খুবই পপুলার হয়েছে, মিডিয়া প্রচুর নাকি বই লিখছে। তারা
প্লেন ক্র্যাশ মানে না, তারা বিবাহ মানে, তারা ফৈজাবাদটাও মানে, আবার ফৈজাবাদের মৃত্যুটা মানে। বাহ, অদ্ভুত। এই যে বুদ্ধিজীবীর ক্লাসটা, অদ্ভুত। এই বুদ্ধিজীবী ক্লাসটার কিন্তু সাহস হয় না এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য সুভাষ বোসের বিয়ে বোসবাড়ির নেহেরুর নেতাজি রিসার্চ ব্যুরো থেকে কেন 3বার বিয়ে গল্প, 1937, 1942, 1943, কেন এতগুলো এমএলএর ছবি, কেন ভিয়েনা ফাইলসে এমএলএর মায়ের নামটা অন্য, অনিতার মায়ের নামটা অন্য, কেন অনিতার বার্থ সার্টিফিকেটে বাবার নাম নেই, কেন প্রথম পাসপোর্ট যখন এসেছিল অনিতা তখন ছিল অনিতা ব্রিজেটি, কেন এখনো বিশ্বব্যাপী যেখানে যান অনিতা তার নাম অনিতা ব্রিজেটি এখন পাপ, আগে ছিল অনিতা ব্রিজেটির স্যাঙ্কেল। এই জায়গাটার এই লজিক গুলো তাদের দেখতে কেন সাহস হয় না? কোথায় তাদের বুদ্ধিজীবিত্ব, কোথায় তাদের ইন্টেলিজেন্সিয়া, হোয়ার ইজ দেয়ার অনেস্টি এন্ড সিনসিয়ারিটি? কারণ এই বিয়ের গল্পটা খেয়ে ওদের আর্থিক লাভ। এই বিয়ের গল্পটা কেন ওরা খেয়েছে? কারণ এই বিয়ের গল্পটা খাওয়ার জন্যই ওরা বোসবাড়ির কাছে আসতে পেরেছিল, আর বোসবাড়ির কাছে আসতে পেরেছিল বলেই ওরা দিল্লিতে রাজনীতির শক্তি বিন্যাসের বারান্দায় হাঁটতে পেরেছিল। আর তার আগে প্রথম দশায় সুনীল কৃষ্ণ গুপ্তের অনুগামীদের কাছ থেকে যদি প্রাইমারি ডকুমেন্টস না পেত তাহলে এদের পৃথিবীতে কেউ চিনতে পারত। সুতরাং অদ্ভুত মেটেরিয়ালস ছিল একটা জায়গা থেকে, আর তারপরে দৌড়ে গেল ওখানে বোসবাড়ির কাছে, বিয়ের গপ্পটা খেল, বিয়ের গপ্পটা এখন ছড়াচ্ছে, অথচ ফ্যাক্টস গুলোকে ইগনোর করছে। এ নাকি ওদের রেশনালিটি, অনেস্টি। আবার দেখো যে কারণে এরা সবাই প্লেনকেসের তত্ত্বটাকে কেন বাতিল করে সবাই, তখন আর্গুমেন্টস হচ্ছে দেয়ার ইজ কন্ট্রাডিকশনস ইন দ্য এভিডেন্সেস অফ দ্য উইটনেসেস এন্ড অলসো ইন দ্য ডকুমেন্টস। ঠিক তেমনি ফৈজাবাদে যখন সকল ডেড বডির, এই ডেড বডির যখন ক্রিমিশন হচ্ছে, ওখানে তো 3জন ডাক্তার দাঁড়িয়েছিল, সার্জন মিশ্র, ডক্টর রায় আর ডক্টর ব্যানার্জি। ডেথ সার্টিফিকেট নেই কেন, ডেথ পারমিট নাই কেন, একটা পিকুলিয়ার জায়গাতে এই ক্রিমিশনটা হলো কেন? আর কেউ কি মৃতদেহের মুখ দেখেছে? কেউ কি গুমনাই বাবার মুখ দেখেছিল? তাহলে ডেড বডিকে আইডেন্টিফাই হয়েছে? এই ক্রিটিক্যাল কোশ্চেনস গুলো অ্যানালাইসিস করছে না কেন? এরা সবাই বুদ্ধিজীবী, আজকে সমাজের চোখে মিডিয়ার কাছে এরা বুদ্ধিজীবী, এরা বুদ্ধিজীবী, এরা নাকি খুব সেন্সিবল কথা বলে, সেন্সিবল কথা, কারণ এরা সবাই যাদের কাছে সেন্সিবল রেশনাল তাদের লেভেলের গ্রহণযোগ্য। তো তার বাইরে আরেকটা গ্রুপ আছে, মনে রাখবেন মহাকালের কর্মযজ্ঞে এই লোকগুলোর কোনো রোল ছিল না, কোনো রোল নেই, কোনো রোল থাকবে না। কোনো রোল ছিল না। এই যে বোসবাড়ির তারা যখন পণ্ডিত সব, যখন খোসলা কমিশন হয়েছিল, হোয়াট ওয়াজ দেয়ার রোল? যখন মনোজ মুখার্জি কমিশন, হোয়াট ওয়াজ দেয়ার রোল? নান ওয়াজ দেয়ার। অনেস্ট লোক তার বক্তব্য রাখবে কোর্ট বা কমিশনে গিয়ে, যখন সাবজেক্ট এসে গেছে কোর্ট বা কমিশনে, মিডিয়াতে কোনো লম্পজম্প করবে না। মিডিয়াতে পলিটিশিয়ানসরা সত্য কথা বলার জায়গা যেখানে বলার সেখানে আসা উচিত ছিল। আরেকটা জিনিস বলে রাখি, এই যে এই সবার বাইরে আরেকটা গ্রুপ আছে যাদেরকে এই আজকের দেশের যারা পণ্ডিতেরা, ইন্টেলেকচুয়াল ক্লাস, বুদ্ধিজীবী ক্লাস, মিডিয়া, অডিও ভিজুয়াল বা প্রিন্টেড মিডিয়া, যাদেরকে বুদ্ধিজীবী মনে করে,
তারা কারা? ইয়েস, তারা পেনক্রেস মানে না, তারা বিবাহ মানে না, তারা ফৈজাবাদের মৃত্যু মানে না। They think something else. যেহেতু এই সত্যটা এদের চিন্তার বাইরে, যেহেতু এরা বুঝতে পারে না, অতএব এই গ্রুপটা এদের কাছে মূর্খ। এরা বুদ্ধিজীবী নয়, এরা নাকি ভক্ত, অন্ধ ভক্ত। তো যে প্রশ্নগুলো করলাম, এই যে গ্রুপ এ বি সি ডি, এই যে বুদ্ধিজীবীদের গ্রুপগুলো বললাম, আপনারা কোন তত্ত্বের আর কোন যুক্তির উপর দাঁড়িয়ে আছে? আপনাদের কোনো বেসিস কি আছে? আপনারা যে বিশ্বাস করেন বিবাহ হয়েছে, কোনো বেসিস আছে? কোনো উল্টোটাই তো সত্য। যারা বলেন রাশিয়াতে মারা গেছে, তথ্য আছে, যুক্তি আছে, উল্টোটাই সত্য। যারা বলেন পেনক্রেসে মারা গেছে, উল্টোটাই সত্য। যারা বলেন ফৈজাবাদে মারা গেছেন, উল্টোটাই সত্য। কেন সেগুলো আঁকড়ে আছে? কারণ এই আঁকড়ে থাকার মধ্যে আপনাদের আর্থিক লাভ, রাজনৈতিক লাভ, নিজেদেরকে সমাজে বুদ্ধিজীবী হিসেবে প্রমাণ করার একটা সহজ সুযোগ। আমি আবার বলছি, এদের কাউকে দিয়ে মহাকালের কোনো কাজ হবে না। মহাকালের নেতাজির কোনো কাজ হয়নি, কোনো কাজ হবে না, ভবিষ্যতে হবে না। এরা প্রত্যেকের একটা করে এজেন্ডা নিয়ে আছে। সেই এজেন্ডায় ফ্যাক্টস ফিট করলেই তবেই সে ফ্যাক্টকে ওরা গ্রহণ করবে। আর যে ফ্যাক্টসটা ওদের এজেন্ডার বিরুদ্ধে, থিসিসের বিরুদ্ধে, বাইরে, ওরা সেই জিনিসটা গ্রহণ করবে না। কারণ সেই জিনিসটা গ্রহণ করলে ওদের 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 থিসিসকে, ওদের থিওরিকে চেঞ্জ করতে হবে, ওদের বক্তব্যকে চেঞ্জ করতে হবে। সেই বক্তব্য, কারণ দুর্ভাগ্য হচ্ছে এখানে থিসিসটা বেশি ইম্পর্টেন্ট, কার কি থিওরিটা ইম্পর্টেন্ট, সত্য ইম্পর্টেন্ট নয়। বিজ্ঞানে একটা কথা বলে যে থিওরিটা পড়ে, আগে সমস্ত ফ্যাক্টস গুলোকে অ্যানালাইসিস করা, তার সঙ্গে যেটা মোল্ড করবে, যেটা বেরিয়ে আসবে, সেটাই হচ্ছে সত্য। এটা সেই সময়কার সত্য। এরা কিন্তু উল্টো, এরা আগে একটা থিসিস ঠিক করে, আগে একটা থিওরি, একটা প্রোপাগান্ডাকে ঠিক করে, সেইটার জন্য যে ফ্যাক্টস গুলো প্রয়োজন ফিট করার জন্য প্রমাণ করেন, সেইটুকুই গ্রহণ করবে। অন্য কোনো সত্যকে ওরা, অন্য কোনো ফ্যাক্টস ওরা গ্রহণ করবে, সেই গ্রহণ করার সাহস নেই। এবার আসছি, আজকে আমি জানি না কে কি প্রশ্ন করেছে কিনা, দেখে নিচ্ছি কে কি প্রশ্ন করেছে। সৈকত একটা জিনিস বলেছে, সৈকত নিয়োগী, once the soul here says both died in the crash, the government can conclude in that way that had been the pressing need of the Congress time. Now it's high time for the present regime to prove themselves different. তো বহু আগে বলেছি, এই দুই নারীকে তৈরি হয়েছিল, তাও তাও দেখবেন, ভালো করে ফাইলটা দেখবেন, ওখানে প্রথমে তৈরি হয়েছিল এক ছেলে আর এক মা। পরে দেখা গেল যে ছেলে বড় হলে দেশের লোক বাবার মুখের সঙ্গে ছেলের মুখের মিল খোঁজার চেষ্টা করে, তাই ছেলের অপশন বাদ গেল। 2 বছর পরে এক মেয়েকে তুলে আনা হলো, তাও সেই মেয়ের তো এইরকম পেপারস বেরোচ্ছে, যার বার্থ সার্টিফিকেটে মায়ের নাম আলাদা, বাবার নামের কাছে কোনো কিছু ভ্যাকেন্সি, ফাঁকা জায়গা, এবং যে ফাইলসে মায়ের বিভিন্ন রকমের ছবি। আবার এক জায়গায় লেখা হচ্ছে যে এই এমএলই এখনো পর্যন্ত অনিতাকে সিনসিয়ারলি দেখছে, ভবিষ্যতে কি হবে বুঝতে পারছে না। অনেকগুলো আবার এমএলএর অপশন রাখা আছে। আবার দেখবেন প্রথমে ঠিক হয়েছিল যে অনিতার নামে যে ডিড হবে, ট্রাস্টি ডিড হবে, সেখানে 3 জনের নাম থাকবে, নেহেরু, বিশি রায় আর এমএলই সেঙ্কিল। পরে এমএলইর নাম বাদ চলে গেল, কারণ এমএলই যে কোনো সময় উল্টো সুর গাইতে পারে, কারণ এমএলইর নাম থাকলে ট্রাবল হবে। বরং ওই মেয়েকে আলাদা করে নিয়ে খেলা করা অনেক সহজ, তাই শুধু নেহেরু আর বিশি রায়ের
নিয়ে ট্রাস্টি তৈরি হলো। অনেক খেলাগুলো ফাইলে ভালো করে দেখবেন। আর বিএল গল্পের কাহিনীর তো কত রকমের সুর আছে। এবার আসছি আমি, আর প্রয়োজনটা কেন হয়েছিল? কারণ কারণ একটা লোককে যদি আমি লিগেলি মেয়ে বা লিগেলি যদি ওয়াইফ বলি, তাহলে আমি ইতিহাসকে বিকৃত করা অনেক ইজি হয়ে যায়। আমি বারে বারে বলেছি, সেই আজ থেকে 30 বছর আগের সেই ভিখারি পাশোয়ান মামলাটা বিখ্যাত, তাই যদি মনে থাকে, সকল দ্বিতীয় স্ত্রীকে দিয়ে যেভাবে বক্তব্য রাখা হলো যে ভিখারি পাশোয়ান তো আমার কাছে ছিল, কারণ প্রথম স্ত্রী, অরিজিনাল স্ত্রী এফআইআর করেছিল যে আমার কাছে থেকে আমার স্বামীকে রাত্রেবেলা পুলিশ মিডনাইটে তুলে নিয়ে গেছে, তারপর তাকে পাচ্ছি না, এই তো কমপ্লেন ছিল। এবার পুলিশ দেখলো, দুজন আইপিএস দেখলো তারা খুব রিস্কে পড়ে গেল, তারা মার্ডার কেসে পড়ে যাচ্ছে এবং বডিকে তারা পাচার করেছে, এই কেস এক্সপোজড হয়ে যাচ্ছে। সুতরাং তারা একটা মেয়েকে দিয়ে আবার একটা স্টেটমেন্ট দেওয়া হলো, আমি হচ্ছি তার দ্বিতীয় স্ত্রী, আমার কাছে ও অমুক দিন ছিল। এই বক্তব্য রেখে পুরো কেসটাকে ডাইলুট করে দেওয়া হলো। দুজন আইপিএস অফিসার নিজেদের সেভ করেছিল এবং সে যুগের বামফ্রন্ট সরকার নিজেকে সেভ করেছিল। এইভাবে দুই মেয়ে প্লাস। আর একটা জিনিস বলে রাখি, যদি কখনো সুভাষ বোস যদি অ্যাপিয়ার করে, তাকে ইম্পোস্টার বোস বলতে সুবিধা হবে, কারণ এই মেয়েদেরকে দিয়ে বলা হবে না উনি তো আসল সুভাষ বোস নন, ইম্পোস্টার বলতে সুবিধা হবে। আর প্লাস এই দুটো মেয়ের মুখ দিয়ে যেটা বলানো হবে সেটা অনায়াসে দেশবাসীকে খাওয়ানো যাবে, কারণ উনি বলেছেন এইগুলোর একটা ইউজুয়াল অ্যাকসেপ্টেন্স থাকে। এবার আসি আজকে, আর কিছু প্রশ্ন থাকলে জবাব দেব। সৈকত, অমিতেশ চন্দ্র, Sir, as far as I believe, the marriage story is manufactured to suppress the illicit relationship. আরেকটা দিক যেটা আমি বারে বারে বলেছি, আগেও বলেছি, মনে রাখবেন, কারণ ভারতবর্ষের একদম উপরে যেটা হচ্ছে তিনজনকে নিয়ে মানুষ ডিসকাস করে পলিটিক্সে বা সমাজ জীবনে, একটা হচ্ছে গান্ধী, একটা সুভাষ বোস, একটা নেহেরু, এই তিনটে নামকে নিয়ে। কারণ গান্ধী নেহেরুর নামে এত কুৎসা তখন মানুষ প্রকাশ পেয়ে যাচ্ছে, তখন এরা কিন্তু ভয় পেয়েছিল, কারণ মানুষ কম্পেয়ার করে গান্ধীর কি চরিত্র, নেহরুর কি চরিত্র, তার সঙ্গে সুভাষ কি চরিত্র, এই কম্পেয়ার করে মানুষ দেখে যে কে ভালো, কে মন্দ, কে বড়, কে ছোট, এইভাবে তো বিচার করে, কন্ট্রাস্টে বিচার করে। এইখানে দেখলো যে গান্ধী নেহরুর চরিত্র যা প্রকাশ পেয়ে গেছে, তাতে সুভাষ বোসের চরিত্রকে কলঙ্কিত না করলে এদের পক্ষে ভারতবর্ষে পলিটিক্স করা বা এদেরকে নিয়ে আইকন করে পার্টিতে রাখা সম্ভব না। এটা আরেকটা দিক, এটা হচ্ছে ক্রিমিনোলজির খুব বেসিক জায়গা। নিউকি চ্যাটার্জি, আচ্ছা, ও আরেকটা প্রশ্ন হচ্ছে, ক্যান অনিতাস ডিএনএ বি এক্সামিন অ্যান্ড ভেরিফাইড উইথ প্রেজেন্ট বোস ফ্যামিলি মেম্বার্স? সেটা করা যেতে পারে, কিন্তু একটা জিনিস মনে রাখবেন, এতে তো হুইজ দ্য ফাদার প্রমাণ হবে না, বা হুইজ দ্য মাদার, কারণ এই মুহূর্তে ওর মায়েরও রক্ত তো ওর যে লিগেল মাদার, ওর এই যে মাদার এমএলএ, যে ওর সত্যি বায়োলজিক্যাল মাদার, এও তো প্রমাণ করা যাবে না। তার কারণ এমএলএর তো কোনো স্যাম্পল রাখা নেই, আর সাসপেক্টেড ফাদারের যেহেতু কোনো স্যাম্পল রাখা নেই, অ্যাকচুয়ালি ওর পেরেন্টকে, বাবা মাকে, এটা কিন্তু প্রমাণ করা যাবে না। ম্যাক্সিমাম সাসপেক্টেড ডাইনেস্টির সঙ্গে ওর ব্লাডটা ম্যাচ করে আপনি ডাইনেস্টি ইন্ডিকেট করতে পারবেন, তার বেশি নয়। ইজ দেয়ার পসিবিলিটি অফ মিক্সিং অফ অ্যাসেস অফ দি বোস ফ্যামিলি মেম্বার্স ইন দ্য রেনকো? জিএস, এটা আমি বহুবার বলেছি, কারণ 1946-45 এর ফাইলসে যত কিছু যে ন্যারেটিভ আছে, ওই আর্নটা, ওই অ্যাসটার, তার সঙ্গে কিন্তু আজকের যে কন্টেন্টস গুলোর আকাশ পাতাল তফাৎ। সুতরাং এটা চেঞ্জ হয়েছে, আগে যেটা ছিল সেটা পরবর্তীকালে 90-এর দশকের পরে সেটা চেঞ্জ করা হয়েছে যাতে একটা ডিএনএ টেস্ট করা যায়। কিন্তু আবার সেই বেসিক প্রশ্ন, তাহলে তো সেই এতে আসতে হবে যে বোনগুলো
প্রথম প্রথম আবার আমি বলে রাখি, প্রথম ছিল কি, ছাই, একটা গোল্ড ফিল টিথ। আবার এখানে আমার বেসিক প্রশ্ন ছিল, যেখানে ছাই হলো একটা বডি ক্রিমেট করে, সেখানে গোল্ড ফিল টিথটা থাকলো কি করে? কারণ গোল্ডের মেল্টিং পয়েন্ট 900 কত ডিগ্রি সেন্টিগ্রেড, তার দাঁত ছাই হয়ে যায় তার বহু নিচে টেম্পারেচারে, তাহলে ওটা ওটা থাকলো কি করে? এই জায়গাটা একটা বেসিক কথা বলে রাখি শুরু। এই খুব সম্ভবত দেখবেন একদম অগাস্টের সেকেন্ড উইকে, 1945 অগাস্টের সেকেন্ড উইকে একদম নেতাজির একটা দাঁতে প্রচন্ড পেন হয়েছিল। তার পার্সোনাল ফিজিশিয়ান ডেন্টিস্ট একটা দাঁত তুলেছিল, সেই দাঁতটা সম্ভবত খুব গুছিয়ে রাখা হয়েছিল, সেইটাকে এই ছায়ের সঙ্গে ঢুকিয়ে দেওয়া হয়েছিল, যাতে অন্তত ব্রিটিশ আমেরিকানরা একটা কনফিউজড হয়, এটা ধরে নেয় যে অ্যাজিব এটা যেন একটা সুভাষচন্দ্রের, এটা কনফিউজ করা, শত্রুকে কনফিউজ করা, বা একটা প্রমাণ দেওয়া যে উনি মারা গেছেন, ওনারই ছাই এটা, এইটা। কারণ ইউজুয়াল প্রসেসে ক্রিমেটেড মেটেরিয়ালসের এন্ডে যে ছাই হয়, তাতে একটা দাঁত বা গোল থাকার কথা নয়। তাহলে সেখানেই এই প্রশ্ন আছে, একদম প্রথম যে স্যাম্পেলিং। আর পরের স্যাম্পেল এখন শুধু অনেকগুলো হাড়, বড় বড় হাড়, এই হাড়টা ক্রিমেশনে থাকবে কি করে? তাহলে কি এটা ফুয়েল কম পড়ে গেছিল? ইনকমপ্লিট বার্ন হয়েছে, তাহলে ফুয়েল কম পড়েছে। ফুয়েল কম পড়েছে, সে এভিডেন্সটা কোথায়? অনেক প্রশ্ন আছে। আর তাছাড়া স্পেসিমেন চেঞ্জ হয়েছে, এটা তো ক্রিমিনাল অফেন্স। আর কোনো প্রশ্ন থাকলে জবাব দিতাম। দেখি কে 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 কি প্রশ্ন। শঙ্কর চ্যাটার্জি, অনিন্দ সুন্দর দত্ত, শ্রাবণী ভট্টাচার্যী, ভাস্বর, অমিতাভ। আর কিছু প্রশ্ন এখন নেই, আর কিছু প্রশ্ন জবাব দেবো না, এখানে শেষ করছি। তাহলে আমার দুঃখটা এইখানেই যে কারা বুদ্ধিজীবী, অনেস্টি কোথায়? Where's the honesty? Why they are so afraid to look into all facts available? Only they will choose few facts to fit their own thesis, to build up their own thesis, and ignore all other facts. This is not the method of science. History writing, historiography, you have to take into account all facts and let the thesis, the final conclusion evolve. You can, what is happening? You are having your own ideas, fixed a thesis, a story, and the only few facts you are picking, you are choosing to build up your story, to tell your story, and ignoring all other facts. This is not honesty. This is a gross dishonesty, injustice to truth, injustice to Netaji Subhash Chandra Bose, injustice to my country. রাগটা ওইখানে। গুড নাইট।